সারা দেশে চিকিৎসকদের কমপ্লিট শাটডাউন ঘোষণা। চিকিৎসকদের শাটডাউন তুলে নেওয়ার আহ্বান স্বাস্থ্য উপদেষ্টার। প্রতিষ্ঠাবার্ষিকীতে গণতন্ত্র সুপ্রতিষ্ঠা করার শপথ বিএনপির। দুইবারের বেশি আর কেউ প্রধানমন্ত্রী নয় দাবি জাতীয় পার্টির। এবং আওয়ামী লীগ নিষিদ্ধ চেয়ে করা রিট খারিজ। নিবন্ধন ফিরে পেতে জামায়াতের আবেদনের শুনানি 21 অক্টোবর। অভিনন্দন ভোরের পাতা প্রাইম নিউজে, সাথে আছি মৌমিতা মৌ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অপারেশন থিয়েটারে ঢুকে ডাক্তারদের উপর হামলার ঘটনায় নিরাপদ কর্মস্থলের দাবিতে আজ দুপুর 2টা থেকে সারা দেশে ডাক্তাররা কর্মবিরতি তথা কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছে। শনিবার বিকেলে এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ডাক্তারদের অবহেলার অভিযোগ এনে হামলা চালায় শিক্ষার্থীরা। বিস্তারিত রাকিব হাসানের প্রতিবেদনে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অপারেশন থিয়েটারে ঢুকে ডাক্তারদের উপর হামলার ঘটনায় নিরাপদ কর্মস্থলের দাবিতে আজ দুপুর 2টা থেকে সারা দেশের ডাক্তাররা কর্মবিরতি তথা কমপ্লিট শাটডাউনের ঘোষণা দিয়েছেন। রবিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজের প্রশাসনিক গেটে ডক্টর আব্দুল আহাদ এই ঘোষণা দেন। তাদের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন নার্সরাও। ডাক্তারদের দাবির মধ্যে রয়েছে অপরাধীদের গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি, ঢাকা মেডিকেল সহ সারা দেশের হাসপাতালে সিকিউরিটি ফোর্স নিযুক্তকরণ, স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে স্বাস্থ্য পুলিশ নিয়োগ, স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়ন ও বাস্তবায়ন। ডাক্তারদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত সরকারি বেসরকারি হাসপাতাল, অপারেশন সহ সব চিকিৎসকদের কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হয়েছে। বিক্ষোভকারী চিকিৎসকরা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সারা দেশে 72 ঘন্টা পর্যন্ত চিকিৎসা দিয়েছে ডাক্তাররা। পাশাপাশি নিজের পকেট থেকে টাকা দিয়ে রোগীদের ঔষধ ও খাবার কিনে দিয়েছে। শনিবার বিকেলে ওই ঘটনার পর ঢাকা মেডিকেল কলেজের পরিচালকের আশ্বাসে রাত 11টায় কর্মস্থলে ফিরলেও সকাল 8টা থেকে পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী যথাস্থানে উপস্থিত না থাকায় চিকিৎসকরা আবার কর্মবিরতির ঘোষণা দেন। রাকিব হাসান, ভোরের পাতা। হামলার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার অঙ্গীকার করে চিকিৎসকদের দেয়া কমপ্লিট শাটডাউন কর্মসূচি তুলে নেয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি বলেন, কথায় কথায় চিকিৎসকদের উপর হামলা মেনে নেওয়ার মতো নয়। সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের আইনের আওতায় আনা হবে। চিকিৎসকদের আবারও কাজে ফেরার আহ্বান জানিয়ে নূরজাহান বেগম বলেন, হামলার ঘটনায় 2টি আলাদা তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির সুপারিশ বাস্তবায়ন করা হবে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকের উপর হামলা নিয়ে কড়া বার্তা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান। সার্জিস আলম বলেন, ডাক্তার ভাইদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তাদের উপরে যে বা যারা হাত তুলেছে তাদের উপযুক্ত বিচার করতে হবে। তিনি বলেন, যদি কোনো পেশেন্টের মৃত্যুর জন্য হাসপাতাল কর্তৃপক্ষ বা কোনো ডাক্তার দায়ী থাকে তবে তদন্ত সাপেক্ষে তাদেরও বিচার হতে হবে। আন্দোলনে এ সমন্বয়ক বলেন, আমার মনে হলো আর আমি কারো গায়ে হাত তুলে ফেললাম, এই স্পর্ধা কারো কখনো মেনে নেওয়া যায় না। সকল চক্রান্তের বিরুদ্ধে ছাত্র জনতা সোচ্চার আছে। গতকালকে ঢাকা মেডিকেলের আমরা একটি ঘটনা শুনতে পেয়েছি। ঢাকা মেডিকেলে আমাদের যে ডাক্তার ভাইরা রয়েছে তাদের গায়ে হাত তোলা হয়েছে। যে যারা হাত তুলেছে তারা কি অভিযোগ করেছে? তারা অভিযোগ করেছে সেখানে নাকি একজন যে পেশেন্ট মারা গিয়েছিল সেখানে ডক্টরদের গাফিলাতি ছিল, ওই ঢাকা মেডিকেলের গাফিলাতি ছিল। এখন প্রশ্ন হচ্ছে যে ডক্টরদের বা ঢাকা মেডিকেলের যে গাফিলাতি ছিল কিনা এটি নির্ধারণ আপনি কিভাবে করতে পারেন, কোন এক্সপার্টিজের ভিত্তিতে এটি নির্ধারণ করতে পারেন এবং এই অথরিটিটি আপনাকে কে দিয়েছে? যদি কোনো গাফিলাতি থেকে থাকে, ডক্টরের হোক, প্রশাসনের হোক, কিংবা যে কারো হোক, কিংবা কর্তৃপক্ষের হোক, অবশ্যই তার বিচার হবে। তার বিচার একটি প্রক্রিয়াধীন প্রক্রিয়া হবে, একটি তদন্তের মাধ্যমে হবে। সেই অভিযোগটি আপনি বিএমডিসিতে করতে পারেন কিংবা সেই অভিযোগটি আপনি প্রশাসনের কাছে করতে পারেন। কিন্তু আপনার কি অভিজ্ঞতাটুকু রয়েছে, আপনার কি দক্ষতাটুকু রয়েছে যে একজন ডক্টর তার সাথে গাফিলতি করেছে কিনা সেটি যাচাই করার? আমাদের সবচেয়ে বড় এখন যে সমস্যাটি হয়ে গিয়েছে, আমরা এই বাঙালিরা অধিকাংশ ক্ষেত্রে অধিকাংশ বাঙালি নিজেদেরকে সব জায়গার দক্ষ মনে করি এবং সব জায়গায় নিজের নাক গলাতে যাই। আপনি আমাকে একটি জিনিস বলুন, যে ডাক্তার 5 বছর ধরে এমবিবিএস পাস করলো, 1 বছর ইন্টার করলো, এরপর বছর বছর ধরে বিভিন্ন ডিগ্রি নিল, পড়াশোনা করলো, তিনি একজন পেশেন্টকে যেভাবে ডিল করেন, তিনি পেশেন্টের ভিতরের এবং বাইরের বিষয়গুলো যেভাবে জানেন, যেভাবে ট্রিটমেন্ট করেন, আপনি কিভাবে মনে করেন আপনি সেই পড়াশোনা না করে শুধু বাইরে থেকে দেখে নিজের চোখে যা মনে হলো তা দেখে
তাকে একটি নির্দিষ্ট রেজাল্ট দিয়ে দিচ্ছেন, একটি নির্দিষ্ট ব্লেম দিয়ে দিচ্ছেন। আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তা, এরকম একটি ব্লেম দিয়ে আসলে যখন আপনি একজন ডক্টরের গায়ে হাত তুলেন, তখন আপনি যে কাজটি করেন সেটি আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমাদের জায়গা থেকে কোনোদিনও সমর্থন করতে পারি না। আপনাদের যদি কোনো অভিযোগ থাকে সেই অভিযোগটি আপনি জানাতে পারতেন। আমরা জানি আমাদের এই পুরো প্রসেসটিতে, এই ছাত্র জনতার অভ্যুত্থানে ডক্টররা কিভাবে ওই হসপিটালের ভিতর থেকে, ওই ইমার্জেন্সি থেকে তাদের ভূমিকাটি রেখেছে। আমরা দেখেছি যখন কিছু সরকারের পাঁচাটা স্পিরিট, ডক্টরদের যে স্পিরিট, সেই স্পিরিটটি যাদের মধ্যে নাই, এমন গুটি কয়েক ডক্টর যখন ওই ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আমাদের আহত ভাইদের চিকিৎসা দিতে বাধা দিচ্ছিল, তখন অধিকাংশ ডক্টর নিজের জায়গা থেকে রিস্ক নিয়ে আমাদের ওই ভাইদেরকে চিকিৎসা দিয়েছিল। এমন অধিকাংশ ডক্টর রয়েছে যারা ডক্টরদের স্পিরিটটি ধারণ করে এবং আমাদের এই পুরো সময়টিতে আজকে পর্যন্ত আমার হসপিটালে যে আহত ভাইগুলো রয়েছে তাদেরকে নিরবিচ্ছিন্ন সেবা দিয়ে যাচ্ছে, নিজের কথা চিন্তা না করে। সেই জায়গায় যখন এরকম করে কোন একজন আমার ডক্টর ভাইয়ের উপর এভাবে হাতটি তুলে, আমরা এটি কখনো সমর্থন করতে পারি না। আমাদের জায়গা থেকে একদম স্পষ্ট একটি বার্তা, সেটি হচ্ছে যে আমরা প্রশাসনকে, মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা, ডিজি হেলথ সহ সকলকে একটি বিষয় স্পষ্ট করে বলতে চাই, আমাদের যারা মেডিকেলের ভাইরা রয়েছে, ইন্টার্ন ডক্টররা রয়েছে, কিংবা হসপিটালের যে ডক্টর ভাইরা রয়েছে, তাদের সাথে আমরা এই জায়গাটিতে একাত্মতা ঘোষণা করছি। তাদের নিরাপত্তার সর্বোচ্চ ব্যবস্থা করতে হবে। তারা দিনরাত 24 ঘন্টা আমাদের জন্য কাজ করছে, অথচ কেউ একজন চাইলো আর একটা ব্লেম দিয়ে তাদের গায়ে এসে হাত দিয়ে দিল, এটি আমরা আমাদের জায়গা থেকে কখনো মানতে পারি না। আমাদের জায়গা থেকে এটা একটি স্পষ্ট বার্তা হচ্ছে তাদের এই নিরাপত্তার ব্যবস্থাটি করতে হবে। এবং গতকালকে ঢাকা মেডিকেলে যদি ওই পেশেন্টের মৃত্যুর জন্য কোনো কর্তৃপক্ষের হোক, ডক্টর হোক গাফিলাতি থেকে থাকে, তদন্ত সাপেক্ষে তার যেমন বিচারের আওতায় তাকে আনতে হবে। কিন্তু গতকালকে ওই আমার ডাক্তার ভাইয়ের গায়ে যে হাতটি তুলেছে, অপারেশন থিয়েটার থেকে বের হওয়া একজন ডক্টরকে, তার অবশ্যই দ্রুততম সময়ের মধ্যে তাকেও গ্রেফতার করে তাকেও বিচারের আওতায় আনতে হবে। আমাদের জায়গা থেকে স্পষ্ট একটি বার্তা, আইন নিজের হাতে তুলে নেওয়ার মতো অন্যায়টি যদি আপনি করেন, তাহলে আপনার পক্ষে কোনোদিন আমাদের অবস্থান থাকবে না। ধন্যবাদ। আগামী বুধবার থেকে অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান চালানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সাল আহমেদ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, আগামী 4 সেপ্টেম্বর 2024 তারিখ থেকে অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনা করা হবে। সম্পদের হিসাব দিতে হবে সব সরকারি চাকরিজীবীকে। জনপ্রশাসন মন্ত্রণালয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি হবার কথা রয়েছে। আরও থাকছে রাকিব হাসানের প্রতিবেদনে। জাতিসংঘের তদন্ত দলের প্রস্তাব অনুযায়ী পুলিশের সংস্কার আনা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রোববার সচিবালয়ের নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা বলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি পুলিশের যে ভিডিও প্রকাশ হয়েছে, সেই ভিডিও দেখার পর পুলিশ বাহিনীকে কোনোভাবেই সংস্কার সম্ভব কিনা এবং কিংবা মানুষের আস্থা ফেরানো সম্ভব কিনা এ বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, জাতিসংঘের যে ফ্যাক্ট ফাইন্ডিং মিশন আসবে, আপনি যদি তাদের কার্যপরিধি দেখেন, সেখানে উল্লেখ আছে এই ঘটনা যাতে আর কখনো না ঘটে সেজন্য সিকিউরিটি রিফর্মস কী নিতে হবে সেগুলোর ব্যাপারেও তারা আমাদেরকে বলবে। শুরু হয়েছে 2025 সালের পবিত্র হজের প্রাথমিক নিবন্ধন। আজ থেকে শুরু হয়ে এ নিবন্ধন চলবে আগামী 30 নভেম্বর পর্যন্ত। সরকারি বেসরকারি দুই মাধ্যমে এই নিবন্ধন কার্যক্রম চলবে। প্রাথমিক নিবন্ধনের সময়ের পর আর সময় বাড়ানো হবে না বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। এর আগে সোমবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবু বকর সিদ্দিকী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, 1 সেপ্টেম্বর থেকে শুরু হবে 2025 সালে হজে যেতে ইচ্ছুকদের নিবন্ধন। 5 আগস্টের পর চাঁদাবাজির হাত বদল হয়েছে বলে অভিযোগ করেন ব্যবসায়ীরা। রবিবার সকালে কারওয়ান বাজারে অনুষ্ঠিত মতবিনিময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের কাছে অভিযোগ দেন তারা। বিস্তারিত নুরুল ইসলাম খানের প্রতিবেদনে। রবিবার সকালে কারওয়ান বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় অংশ নেন ব্যবসায়ী সমিতি, পাইকার ও খুচরা ব্যবসায়ীরা। সভায় কারওয়ান বাজারের চাঁদাবাজি এখন কারা করছে ব্যবসায়ীদের কাছে জানতে চান ভোক্তা অধিকারের ডিজি HM শফিকুজ্জামান। 5 তারিখে আপনারা জানেন দেশের একটা ছাত্র জনতার একটা অভ্যুত্থানের ফলে আমাদের একটা চেঞ্জ আসছে, সরকারের চেঞ্জ আসছে।
তাই চাঁদাবাজি যদি না হয়, পরিবহনের চাঁদাবাজি যদি না হয়, তাহলে দ্রব্যমূল্যের দাম কেন কমছে না? এখানে তো আরও কোনো নূতন অনুষঙ্গ যোগ হয়নি। তাহলে কি হবে, এই প্রশ্নের আমি আপনাদের কাছে করব এবং আপনারা খোলাখুলি বলবেন। তাহলে কি হচ্ছে যে চাঁদাবাজি আবার নতুন করে আগের মতো হচ্ছে, অথবা ওই চাঁদাবাজি যে হচ্ছে না তার ফলে যে দামটা কমার কথা সেটা আপনারা এই ব্যবসায়ীরা সেই সুযোগটা নিচ্ছেন। এই দুইটা হতে পারে। অর্থাৎ আমার চাঁদাবাজি না হওয়ার কারণে আপনার দাম কমে যাওয়ার কথা, তাহলে দাম না কমলে আমি বলবো যে এই ব্যবসায়ীরা সেই সুযোগটা নিচ্ছেন, অথবা আবার নতুন করে চাঁদাবাজি হচ্ছে। 5ই আগস্টের পর চাঁদাবাজির হাত বদল হয়েছে বলে অভিযোগ করেন ব্যবসায়ীরা। 5ই আগস্টের আগে যা ছিল, 5ই আগস্টের পরে এর থেকে কোন কিছু থেকে নিস্তারিত। এই তো এই কথাটাই শুনতে এই কথাটাই শুনতে থ্যাংক ইউ। আপনার বক্তব্যের জিসটা হলো যে 5 তারিখের আগে যা ছিল এখনো একই আছে, এই তো জিস। খালি মানুষ ব্যক্তি চেঞ্জ হচ্ছে নাকি ব্যক্তিও আগে? আচ্ছা ফারুক সাহেব, ব্যক্তি চেঞ্জ হচ্ছে নাকি ব্যক্তি একই আছে? না, ডাইনার দাম হচ্ছে মানে 3 স্টার ছিল এখন 4 স্টার হয়েছে, আগে ছিল 3 স্টার। দাম ছিল এখন কত স্টার হইছে আপনাদের সব সংস্থা যোগ করেন, যোগ করে বাইর করেন। তাহলে মানে এইটাই আমি জানতে আসছি, আপনাদের সব সংস্থা, তাই না? এখন আমাদের মিডিয়ার যারা ভাইরা আছেন আপনারা প্রচার করছেন যে চাঁদাবাজি হয় না, তাহলে আপনি দেখলেন যে ওই একই হয়েছে, খালি ডান হাত থেকে বাঁ হাতে। দ্রব্যমূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানান ব্যবসায়ীরা। আমি তো ওইটাই জানতে আসছি। আপনি খুঁজে বের করেন কারা আগে করছে, কারা এখন করছে, এর উপরে ভিত্তি করে সাধারণ মানুষ যেন শান্তিতে সুন্দরভাবে বসবাস করতে পারে, ভোক্তারা যেন তাদেরকে ভোক্তাদের কাছে তারা যেন ন্যায্য মূল্যে তার পণ্যটা সরবরাহ করতে পারে, তার জন্য আপনাদের বিভিন্ন সংস্থা আছে, বিভিন্ন ব্রাঞ্চ আছে, সবাইকে নিয়ে এই ব্যাপারটাকে তদারকি করে ভালোভাবে একটা ব্যবস্থা নেবেন, এটাই সবাই প্রত্যাশা করে। আর যদি এটা ব্যর্থ হয় তাহলে বাংলাদেশ ব্যর্থ হবে, আপনারা ব্যর্থ হবেন, আমরা ব্যর্থ হব, সবাই ব্যর্থ হবে। আশা করি আপনারা সেই ব্যবস্থা নেবেন, এই বলে আমি আমার নুরুল ইসলাম খান, ভোরের পাতা। ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে দায়ের করা রিট সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। রোববার বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল উল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। রিটের পক্ষে রিটকারী আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া শুনানি করেন। ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে দায়ের করা রিটের শুনানি শেষে গত 27 আগস্ট আদেশের জন্য আজকের দিন ধার্য করেন আদালত। রাজনৈতিক দল হিসেবে জামায়াত ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করার আবেদনের বিষয়ে আবেদন শুনানির জন্য আগামী 21 অক্টোবর দিন ঠিক করেছেন চেম্বার জজ আদালত। আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চে এই আপিল আবেদনের শুনানি হবে। রোববার আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের চেম্বার জজ আদালত এই আদেশ দেন। এর আগে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় জামায়াত ইসলামীর আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির এই আবেদন করেন। এই আবেদনের বিষয়ে শুনানি হয়েছে। আইনজীবী শিশির মনির বিষয়টি নিশ্চিত করেছেন। দীর্ঘদিন ধরে অস্থিরতা চলছে ভোগ্যপণ্যের বাজারে, বেড়েছে সকল নিত্যপণ্যের দাম। বাজারে এখন চাল, ডাল, তেল থেকে শুরু করে সব ভোগ্যপণ্যের দামই চড়া। এবার রাজনীতির অজুহাতে শুটকির দামও বাড়িয়ে দিয়েছে ব্যবসায়ীরা। বিস্তারিত পুলক রাজের প্রতিবেদনে। প্রাচীনকাল থেকেই বাঙালি মাছের ভক্ত। বাজারে গেলে সবার আগে তাজা এবং বড় মাছের দিকেই সবার চোখ আগে আটকে যায়। তবে বাঙালির পছন্দ বৈচিত্র্যময়, তাই তাজা মাছের পাশাপাশি শুটকি মাছ খাদ্য তালিকায় স্থান করে নিয়েছে বহু বছর আগে থেকেই। ক্রেতারা বলছেন ছুরি, চিংড়ি, লইট্টা, সুরমা, কাচকি, চ্যাপা সহ শত শত জাতের শুটকি পাওয়া যায় রাজধানীর কারওয়ান বাজারে। তবে দেশের রাজনীতির অজুহাতে শুটকির দামও বাড়িয়ে দিয়েছে ব্যবসায়ীরা। শুটকিতে অনেক দাম, 750 টাকা কেজি, 850, 950, দাম তো কমে না। আমার তো খাওয়া বেগুলো মরে যাবো। বাড়তি আগে থেকেই, কিন্তু এই কমে নাই। এই সরকার আসার পর আর কি কমে নাই শুটকিতে।
দীর্ঘদিন ধরে অস্থিরতা চলছে ভোগ্যপণ্যের বাজারে। বেড়েছে সকল নিত্যপণ্যের দাম। বাজারে এখন চাল, ডাল, তেল থেকে শুরু করে সব ভোগ্যপণ্যের দামই চড়া। পাশাপাশি শুটকির দামও বেড়েছে। আপনার এখন তো আমদানি বন্ধ, মূলত যে মালগুলো আসে কারণে ফেনীতে আপনার প্রায় আমাদের 7 থেকে 8টা ট্রাক আটকানো আছে, এক সপ্তাহ ধরে গাড়ি ঢুকতে পারে না। তাহলে মাল তো এখানে আমাদের মানে আসতে অনেক দেরি হইতেছে, তার জন্য মাল আমাদের এখানে সংকট। আর দ্বিতীয়ত মনে হয় এখন সিজন নাই তো মালের, সব মাল এখন পাওয়া যাচ্ছে না, ক্রাইসিস মালে। আর এখানে সব ধরনের শুটকি পাওয়া যায়, শৌখিন মানুষরা আসে এখানে, বড় বড় শুটকি পাওয়া যায় আর ভালো শুটকি সবসময় পাওয়া যায় এখানে। কারণ বাজার বিখ্যাত বাজার, শুটকির জন্য বিখ্যাত, এটা সব ক্ষেত্রেই জানে সবাই। আর দাম সবসময় কম রাখার চেষ্টা করি, দাম বেশি রাখার চেষ্টা করি না কোনো সময়। কাস্টমারের সাথে সবসময় ভালোভাবে কথা বলার চেষ্টা করি, শুটকিগুলো ভালো দেওয়ার চেষ্টা করি, যেমন আবার কাস্টমারগুলো আসে। শুটকি ব্যবসায়ীরা বলছেন শুটকির মৌসুম না থাকায় বাজারে শুটকি আসছে কম, ফলে শুটকির কিছুটা দাম বেড়েছে। এখন আনসিজন তো তার জন্য বেশি হইতে পারে আর কি। আর যখন সিজন আসবে তখন আবার একটু কমে যাবে। এটা তো সিজনালি মৌসুমের শুটকি হয় আর কি। একবার সিজন হয়, আবার সিজন শেষ পরে সিজন যে সময় না থাকে ওই সময় মাছের দাম একটু বেশি থাকবে, এটাই স্বাভাবিক শুটকির দাম আর কি। দেশে শুটকির উৎপাদন অনেক কমে গেছে। শুটকি আমদানি করতে গিয়েও বাড়তি খরচ দিতে হচ্ছে। আমাদের দোকান ভাড়া, বিদ্যুৎ, শ্রমিকের মজুরি তো আছেই, সব মিলিয়ে দামটা বেড়েছে। বাজার কমুক তাইলে তো ভালো, এটা সবার জন্যই। যে কোনো মাল যদি 10 টাকা লাভ দেয়, কাস্টমার কাছে স্লিপ দেখতেছে আমরা দিয়ে দিই, বস্তা লিয়ে যাবো দিয়ে দিই। আর আমাদের এখানে যারা কাস্টমার এরা কন্টিনিউ এই বিলটা বিক্রি করে কন্টিনিউ আমার থেকে মাল নেয়। এরকম আমাদের হোলসেলের কাস্টমার সবই কন্টিনিউ আমাদের মাল নেয়। ফট করে চাইলেও আপনি 50 টাকা বাড়াই দিতে পারবেন না, তখন আরেকজনে যাচাই করবো, আরেকজনে দেখবো, তখন একটা কাস্টমার লাগে আরও লাগে। কিন্তু কোনো কাস্টমারেই ওই সহজে 10 টাকা বাড়ান যায় না, 50 টাকা তো দূরের কথা। দাম তো এখন তো বাড়তেন, দাম তো 2 বছর আগের থেকে যেভাবে দাম বেড়েছে ওইভাবেই আছে, তাই ক্রেতার সংখ্যাও কমে গেছে। এবার আন্তর্জাতিক সংবাদ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গদি থেকে সরিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির নবান্ন ঘেরাও কর্মসূচি ঘিরে পুলিশের সাথে আন্দোলনকারীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনার পর তিনি এই হুমকি দেন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। আগস্ট জুড়ে আরজিকর হাসপাতালে এক নারী ইন্টার্ন চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় উত্তপ্ত ছিল ভারতের পশ্চিমবঙ্গ। ধর্ষণকারীদের শাস্তির দাবিতে সব রাজনৈতিক দলই পথে নেমেছিল। গত বুধবার নারী ইন্টার্ন চিকিৎসককে ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে পশ্চিমবঙ্গের সচিবালয় নবান্ন ঘেরাও ও কর্মসূচি দিয়েছিল ক্ষমতাসীন দল বিজেপি ও পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ। এই কর্মসূচি ঘিরে সেই দিন পুলিশের সাথে আন্দোলনকারীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। তাই এবার এ বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, মোদী বাবু আপনার পার্টিকে দিয়ে আগুন লাগাচ্ছেন, বাংলায় যদি আগুন লাগান আসাম, নর্থ ইস্ট, ঝাড়খণ্ড, দিল্লিও থেমে থাকবে না, আপনার চেয়ারটা তলমল করে দেব। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গদি থেকে সরিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা। এবার বিনোদনের সংবাদ। বলিউড সুপারস্টার সালমান খানের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায় পাঁজরের পাওয়া ব্যথা নিয়ে ভীষণ কষ্ট পাচ্ছেন 58 বছর বয়সী অভিনেতা সালমান খান। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী পাঁজরের ব্যথায় কষ্ট পাচ্ছেন সালমান খান। সম্প্রতি বাচ্চাদের একটি অনুষ্ঠানে হাজির ছিলেন তিনি। অনুষ্ঠানের ভিডিওতে দেখা যায় সেখানে যখন সোফা থেকে উঠতে যান রীতিমতো কষ্ট করতে হয় তাকে। একেবারে সোজা হয়ে দাঁড়ানোর মতো ক্ষমতাও তার মধ্যে ছিল না। এ সময় অনুষ্ঠানের হোস্টকে বলতে শোনা যায় পাঁজরের হাড়ে আঘাত পেয়েছেন তিনি, তবে অত কষ্ট থাকা সত্ত্বেও তিনি আসেন সেই অনুষ্ঠানে। এদিকে প্রিয় অভিনেতার ভিডিও দেখে রীতিমতো অবাক নেটিজনরা। ভিডিওতে নেটিজনরা অভিনেতা প্রসঙ্গে মন্তব্য করে বলছেন, আহত সিংহ। এবার খেলাধুলার সংবাদ। টাকা পারিশ্রমিক 5 থেকে 7 লাখ টাকায় নেমে এসেছে ফুটবলারদের এই অসহায় অবস্থায় ফেলে দিয়েছে 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন পরবর্তী ঘটনা প্রবাহ। বঙ্গবন্ধুর 2 ছেলের নামে প্রতিষ্ঠিত শেখ জামাল ও শেখ রাসেল ক্রীড়া চক্রের পাশ থেকে সরে গেছেন স্পন্সর প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ।
ফলে এই অবস্থার সৃষ্টি হয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বাংলাদেশের শীর্ষ ফুটবলাররা ক্লাব পর্যায়ে কেন গড়পড়তা 70 থেকে 80 লাখ টাকা পান এক মৌসুমে? জাতীয় দল ভালো না করলেও কোনো ফুটবলারের পারিশ্রমিক কোটি টাকা পেরিয়েছে কেন? অনেকদিন ধরেই প্রশ্নটা দেশের ফুটবল ক্রীড়া সংশ্লিষ্টদের মধ্যে ঘোরাফেরা করছিল। গত 24 আগস্ট হওয়া প্রিমিয়ার ফুটবল লিগের প্রাণহীন দল বদলের শেষ দৃশ্যটা মনে করলে উল্টো ফুটবলারদের জন্য মায়াই হবে। 70 থেকে 80 লাখ টাকা পারিশ্রমিক নেমে এসেছে 5 থেকে 7 লাখ টাকায়। অনেককে খেলতে হবে মাসে 50,000 থেকে 1 লাখ টাকা বেতনে। এই অবস্থা দেখে এক শীর্ষ ফুটবলারের ভাষায় পেটে ভাতে খেলতে হবে ফুটবলারদের। ফুটবলারদের এই অসহায় অবস্থায় ফেলে দিয়েছে 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন পরবর্তী ঘটনা প্রবাহ। বঙ্গবন্ধুর 2 ছেলের নামে প্রতিষ্ঠিত শেখ জামাল ও শেখ রাসেল ক্রিয়াচক্রের পাশ থেকে সরে গেছে স্পন্সর প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ। ফলে 5 আগস্ট যে সব ফুটবলার এই ক্লাব দুটিতে অন্তত 35 থেকে 40 লাখ টাকা চুক্তিবদ্ধ হয়েছিলেন তারা পড়েন মহাবিপাকে। শীর্ষ স্তরের ফুটবলারদের অনেকে হন্যে হয়ে একটা দলে কোনো মতে ভিড়েছেন এবার। তাদের কেউ দৌড়ঝাঁপ করে ব্রাদার্সে, কেউ রহমতগঞ্জে, কেউ আফগানিতে ভিড়েছেন। শেখ রাসেল থেকে আসা জাতীয় দলের ডিফেন্ডার রিয়াদুল হাসানকে মোহামেডান একটা সম্মানজনক স্যালারি দেবে। ওয়ান্ডারার্স নাকি কোনো খেলোয়াড়কে বলেছেন 30 থেকে 35,000 টাকা মাসে খেলতে। ব্রাদার্স তড়িঘড়ি করে শেষ সময় কয়েকজন ফুটবলার নিয়েছে টোকেন মানি ছাড়াই। বাংলাদেশের অধিনায়ক জামাল ভুঁইয়া দলই পাননি। যারা ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা। প্রতিপক্ষকে গোল বন্যায় ভাসিয়ে ফিফা নারী অনূর্ধ্ব 20 বিশ্বকাপের শুভ সূচনা করেছে ব্রাজিল। নিজেদের প্রথম ম্যাচে ফিজিকে 9-0 গোলে উড়িয়ে দিয়েছে ব্রাজিলের তরুণীরা। দুর্দান্ত জয়ে বি গ্রুপের শীর্ষে আছে লাতিন আমেরিকার দলটি। ম্যাচের শুরু থেকেই গোল উৎসবে মেতে ওঠে ব্রাজিল। 4 মিনিটে গোল করেন লারা ডান্টাস পেরেইরা। 9 মিনিটে ভিটোরিয়া অ্যামারেলের গোলে ব্যবধান দ্বিগুণ করে ব্রাজিল। এরপর 4 মিনিটের মধ্যে আরও 3 গোল করে ব্রাজিলিয়ানরা। 24 মিনিটে ভিটোরিয়ার দ্বিতীয় গোল আর 27 ও 28 মিনিটে গোল করেন ভেন্দিতো। এতে 5-0 ব্যবধানে এগিয়ে যায় ব্রাজিল। বাকি 4 গোল আসে ম্যাচের দ্বিতীয়ার্ধে। 49 মিনিটে গোল করেন প্রিসিলা। এরপর উৎসবে সামান্য বিরতি দেয় ব্রাজিল। 77 মিনিটে ফের উৎসব শুরু করেন ব্রাজিলিয়ানরা। গোল করেন মিলেনো। 82 ও 86 মিনিটে যথাক্রমে ফিজির জাল কাঁপানো ফার্নান্দা ও গিসেলে। এতে 9-0 গোলে জয় পায় ব্রাজিল। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। সারা দেশে চিকিৎসকদের কমপ্লিট শাটডাউন ঘোষণা। চিকিৎসকদের শাটডাউন তুলে নেওয়ার আহ্বান স্বাস্থ্য উপদেষ্টার। প্রতিষ্ঠাবার্ষিকীতে গণতন্ত্র সুপ্রতিষ্ঠা করার শপথ বিএনপির। 2 বারের বেশি আর কেউ প্রধানমন্ত্রী নয় দাবি জাতীয় পার্টির। এবং আওয়ামী লীগ নিষিদ্ধ চেয়ে করা রিট খারিজ। নিবন্ধন ফিরে পেতে জামায়াতের আবেদনের শুনানি 21 অক্টোবর। এই ছিল আজকের ভোরের পাতা প্রাইম নিউজ। সারা দেশের সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন ভোরের পাতায়। ধন্যবাদ।